হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা যাচ্ছে যে 85% অফ দ্য জব সাকসেস ডিপেন্ডস অন দ্য সফট স্কিলস অ্যালোন। আরও বলা হচ্ছে হার্ড স্কিলস গেট ইউ দ্য ইন্টারভিউ অ্যান্ড সফট স্কিলস গেট ইউ দ্য জব। তো সফট স্কিলস জানার আগে আমাদেরকে হার্ড স্কিলটা একটু বুঝতে হবে। হার্ড স্কিলটা হলো বেসিক্যালি টেকনিক্যাল, টিচেবল এবং মেজারেবল এবিলিটিস that employees develop through education, training, experience in order to manage operations efficiently এবং effectively। এবং হার্ড স্কিলটার বিভিন্ন রকম কম্পোনেন্ট হলো ফিনান্সিয়াল অ্যানালাইসিস হতে পারে এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে। একটা উদাহরণ হিসেবে ফিনান্সিয়াল অ্যানালাইসিসে যেমন আমরা জেফ বেজোসের নাম বলতে পারি, যেমন উনি ওনার ফিনান্সিয়াল অ্যানালাইসিস এবিলিটি এত স্ট্রং যেটার মাধ্যমে একটা ম্যাসিভ এবং ম্যামথ কনগ্লোমারেটস ক্রিয়েট করেছেন অ্যামাজন। সিমিলারলি স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে আমরা ওয়ারেন বাফেটের কথা বলতে পারি, যিনি তার মার্কেট অ্যানালাইসিস এত ভালো যে উনি যখন ব্রেকফাস্ট করেন তখন মার্কেটের উপর বেস করে কিন্তু ব্রেকফাস্ট করেন। যেমন মার্কেট যদি ভালো থাকে উনি 3 পয়েন্ট সামথিং বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করেন, আর মার্কেট যদি একটু ডাউন থাকে তাহলে উনি আর একটু কম দামি যে ব্রেকফাস্ট ওটা খান। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যথারীতি সেই এলন মাস্ক তার কথা বলতে পারি, টেসলা করেছেন বা জার্নি টু মার্স, স্টার ওয়ারশিপ করেছেন। তো এগুলো সবই হলো হার্ড স্কিলস। হার্ড স্কিলসটা জবের জন্য ইম্পর্ট্যান্ট। আমরা ট্রেডিশনাল ওয়েতে তখন হার্ড স্কিলটাই অনেক বেশি প্রায়োরিটাইজড ছিল, কিন্তু অ্যাজ দ্য ডেজ প্রোগ্রেস দ্য টোটাল components of the success has totally been transformed in different shades and shadows. তো ওটার উপর বেস করে এখন সফট স্কিলটা বেসিক্যালি দ্য এবিলিটিস অফ দ্য পার্সন, হাউ হি interacts with others. In other words, this is the personal and interpersonal abilities of the individual, how he motivates or inspires others. It's basically how he talks, his attitude, behavior, his culture, এবং কীভাবে উনি তার কেয়ারিং দেখাচ্ছেন তার এমপ্লয়ীদের প্রতি, এইগুলো সবগুলোর উপর বেস করে মেইনলি এটা আবর্তিত হয়। তো এই সফট স্কিলসটা যে বিভিন্ন বিষয়গুলো আছে সেটা বুঝতে হলে আমাদেরকে একটু কমিউনিকেশনটা বুঝতে হবে। কমিউনিকেশনটা হলো কিভাবে আমরা অন্যদের সাথে কমিউনিকেট করব, কিভাবে আমরা কথা বলবো, আমাদের শব্দ চয়নগুলো খুবই মার্জিত হতে হবে। এবং কমিউনিকেশন বলতে আমরা অনেক সময় ভাবছি যে হাউ উই টক অর হাউ উই portray ourselves to others in words, but এটা টোটালি আসলে অপোজিট। ইটস মাচ মোর হাউ উই লিসেন টু আদার্স। এটা মাচ মোর লিসনিং এর উপর বেস করে কিন্তু হয়। যেমন এটা একটা আমরা যদি ধারণা দিই তাহলে ইটস মোর অ্যাবাউট 70% লিসেনিং, 30% টকিং। আমরা যখন কথা বলছি তখন শুধু যদি আমরা লিসেন করি তাহলে কিন্তু অনেক জিনিস সুদিং হয়। যেমন আমরা যদি কোনো একটা এমপ্লয়ি যিনি অনেক বেশি একটু ডাউন আছেন, ওনাকে যদি আমরা শুনি, ওনার প্রবলেমটা আমরা শুনতে পারি, তাহলে যিনি যে এগ্রিভড পার্সন ওনার গ্রেভেন্সটা যদি শেয়ার করতে পারেন তাহলে শুধুমাত্র ওটা শোনার মধ্য দিয়েও কিন্তু ওনাকে অনেক বেশি রিলিফ দেওয়া যায়, এবং দিস ইজ দ্য ফ্যাক্ট। আর আমাদেরকে এই জন্য শোনার অভ্যাসটা অনেক বেশি নার্চার করতে হবে, স্ট্রং করতে হবে। এবং কমিউনিকেশনের আরেকটা বিষয় হলো যেটা রিলেটেড, এটার সঙ্গে সেকেন্ডলি হয়ে আসবে এমপ্যাথি, ইমোশনাল কোশেন্ট যেটাকে আমরা বলে থাকি। ইমোশনাল কোশেন্ট পিপলরা তারা নিজেদের ইমোশনসটাকেও আমরা দে শুড বি অ্যাওয়্যার অফ আওয়ার ওন ইমোশনস অ্যান্ড আদার্স অ্যাজ ওয়েল। হাই ইমোশনাল কোশেন্ট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড, ম্যানেজ অ্যান্ড ইনফ্লুয়েন্স দেয়ার ইমোশনস অ্যান্ড আদার্স অ্যাজ ওয়েল। এটা তারা এই জিনিসটাকে তারা ইউজ করে টু রিসলভ কনফ্লিক্ট, to develop interpersonal relationships, strongly relationship, এবং in order to monitor the team morale, কারণ টিম মোরাল যদি ঠিক না থাকে তাহলে তো পুরো টিমটা একটা বান্ডল আউট হয়ে যাবে। এই জন্য ইমোশনাল কোশেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু এমপ্যাথির উপর বেস করে হয়। আর যেমন আমার ইমোশনটা বুঝতে হলে আমরা যেমন আমার কাছে যদি এখন কেউ একজন, আমরা যদি একটা এমন মেইল রিসিভ করি ফ্রম এনি অফ আওয়ার স্টেক হোল্ডার্স
ইনসাইড হতে পারে, আউটসাইড হতে পারে, এবং থ্র্যাশিং আস ব্রুটালি, এবং আমাদেরকে এমনভাবে লিখেছে যে আমরা যেহেতু মানুষ, ন্যাচারালি আমরাও ওভাবে কুইক একটা রিয়াকশন আমরা দিই, এবং পরে আমরা বুঝতে পারি যে না, এটা তো করা আসলে ঠিক হয়নি। এটা নিশ্চয়ই অনেকেরই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদেরকে উই হ্যাভ টু পজ, প্রসেস ইন আওয়ার ব্রেন, দেন গিভ রিপ্লাই প্রফেশনালি। এটাতে জিনিসটা অনেক বেশি ইজড আপ হবে। যেমন আমরা কোনো একটা এমন একটা স্ট্রং মেল পেলাম যেটাকে ইনস্ট্যান্টলি আমরা রিপ্লাই দেওয়ার থেকে বিরত থেকে আমাদেরকে আগে এটাকে কুল ডাউন হতে হবে, আমাদেরকে ব্রেনে প্রসেস করতে হবে, যেন সফট হওয়ার পরে আমরা প্রফেশনালি এটাকে রিপ্লাই দিই। এটার মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টা অনেক বেশি ভালোভাবে হ্যান্ডেল করা যাবে। আর অন্যের ইমোশনসটা কীভাবে বুঝবো? যেমন আমাদেরই কোনো একটা কলিগ, যেমন আমাদের আমাদের টিমে যে কাজ করি এরকম একজন কলিগ যদি এখন আমাদের কাছে আসে, আমি তাকে বললাম যে তুমি এই জিনিসটা কেন এখন করছো না, এটা এখনই করতে হবে, কিন্তু উইদাউট নোটিসিং দ্যাট পার্সন ইজ এ লিটল বিট ডাউন, সামহাউ সে আ লিটল বিট স্ট্রেসড। তো এই জিনিসটা আমরা নোটিফাই যদি করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনো একজন ভালো এমপ্লয়ি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একজন ভালো লিডার কখনো হতে পারবো না। কারণ ভালো লিডার তারাই হয় যারা পালস রিডার। যারা পালস রিড করতে পারে তারাই কিন্তু একজন ভালো লিডার হয়। যেটা এমপ্লয়ীদের পালস রিড করে ওনাদেরকে সেম লাইন অ্যালাইনমেন্টে আছে কি না, এমপ্লয়ীদের অ্যাটিটিউড, বিহেভিয়ার, মেন্টাল, ফিজিক্যাল স্টেট অল আর ইন সেম পেস আছে কি না, এটা তাকে রিয়েলাইজ করতে হবে এবং তার সেই অনুযায়ী তাকে অ্যাকশানে যেতে হবে। তো এই বিষয়টাই হলো ইমোশনাল কোশেন্টের ব্যাপার। উই হ্যাভ টু পুট আওয়ার সেলফ ইন দ্য শুজ অফ আদার্স হু ইজ ডুইং ইট রাইট in order to be successful. আর টিম বিল্ডিং এবং অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রে যেটা এসেছে, যেমন আমাদের সত্তা নাদেলা, উনি কিন্তু মাইক্রোসফটের ওয়ার্ক কালচার চেঞ্জ করেছেন এমপ্যাথির উপর বেসড করে। কারণ এমপ্যাথি মেক্স ইউ আ বেটার ইনোভেটর। এই যে মাইক্রোসফট বা বড় বড় যে মাল্টিন্যাশনাল কনগ্লোমারেট কোম্পানি যারা আছে, ফেসবুক, ওনারা কিন্তু যে বিভিন্ন গেম জোন করেছেন, ওখানে স্ক্রিনিং করেছেন, যে যখন যার ইচ্ছা সেই গিয়ে স্ক্রিনে কী আছে ওটা একটু দেখে নিচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তারা কোনো গেম খেলে নিচ্ছে। এগুলো সবগুলো কিন্তু ওই এমপ্যাথি বেসড ওয়ার্ক কালচার করার পেছনে কিন্তু একটা পিভটাল রোল প্লে করেছে। তো রিচার্ড ব্র্যানসন, যিনি আপনারা সবাই জানেন, ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তার এমপ্লয়ি এবং তার স্ট্র্যাটেজি সম্পর্কে। উনি বলেছেন যে আই টেক কেয়ার অফ মাই এমপ্লয়িজ। সিম্পলি ওয়ান কথায় বলেছেন, উনি বলেছেন যে আই টেক কেয়ার অফ মাই এমপ্লয়িজ অ্যান্ড মাই এমপ্লয়িজ টেক কেয়ার অফ মাই কোম্পানি। আসলেই তো তাই। কারণ যিনি ওনার তিনি তো আর ওয়ার্কটাকে এক্সার্ট করছেন না। ইট ইজ বেসিক্যালি দ্য এমপ্লয়িজ হু আর এক্সার্টিং দ্য পারফরমেন্স, উইচ ইজ ওয়াই এমপ্লয়ীদেরকে উনি টেক কেয়ার করছেন এটা বলছেন, অ্যান্ড বিকজ অফ দ্যাট এমপ্লয়িরা ওনার কোম্পানিকে টেক কেয়ার করছেন। সো ইটস, কথাটা শুনতে মনে হচ্ছে খুবই সিম্পল, বাট ইটস ভেরি থটফুল। এবং এরপর যেটা আমাদের ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, সেটা হলো ইন দ্য র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড উই হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ নিউ চ্যালেঞ্জেস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কুইক ডিসিশনস। এবং এটার জন্য আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, কারণ এখন তো এআইও এসে গেছে। আবার এআই তো 4টা সেক্টর খুব ভাস্টলি এফেক্টেড হবে: হেলথ কেয়ার, এডুকেশন, ফাইন্যান্স এবং গভর্নেন্সের মধ্যে একটা কিছু স্যান্ড বক্স তারা ক্রিয়েট করেছে। এর মধ্য দিয়ে অটো ডিটেক্ট করবে বিষয়গুলোকে। এবং হেলথ কেয়ারে সাপোজ ফর এক্সাম্পল আমেরিকায় বসে চায়না বা ইন্ডিয়ায় অপারেশন করে ফেলবে। সো ইটস জাস্ট লাইক দ্যাট। বাট আমি এটা বলতে পারি, আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি, যে সফট স্কিলস, এমপ্যাথি বেসড কমিউনিকেশন, এইগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি এটাকে এফেক্ট হবে না। বিকজ এখানে তো আপনার অ্যাটিটিউড, বিহেভিয়ার, ভ্যালুস, দ্য ওয়ে ইউ টক, দ্য ওয়ে ইউ কোপ উইথ ডিফারেন্ট এনভায়রনমেন্টস। নাও ইউ আর ইন ওয়ান এনভায়রনমেন্ট, এগেইন ইউ ওয়ার্ক ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আপনি যত বেশি ডিফারেন্ট এনভায়রনমেন্টে যাবেন, তত বেশি আপনার কিন্তু অবজার্ভিং ক্যাপাসিটি, আপনার ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাবে। সো এই জন্যই এরা বলেছে যে এখন 85%, এটা পরবর্তীতে আরও বেড়ে যাবে, এটা কিন্তু মোর দ্যান 90 হয়ে যাবে। Soft skills. That's why it is so important in this era